বন্ধুরা, গত পর্বে তোমাদের ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ মা কামাখ্যা মন্দিরের ভিডিও দেখিয়েছিলাম। আর এবারে নিয়ে এলাম উত্তরবঙ্গের একমাত্র সতীপীঠ ত্রিশ্রোতা মহাপীঠের গল্প নিয়ে। এই সতীপীঠ শুধুই ধার্মিক গুরুত্বই মহান নয়, ঐতিহাসিক, সাহিত্যিক এবং রাজনৈতিক গুরুত্ব এর অপরিসীম। তোমাদের ডুয়ার্স ট্যুরে তোমরা এই স্পটটাকে ইনক্লুড করতে পারো। হলদিবাড়ি স্টেশন থেকে নেমে শেয়ার গাড়ি করে তোমরা এখানে পৌঁছে যাও। সময় লাগবে মোটামুটি ৩০ মিনিট মতো। এখানে আসার বেস্ট টাইম হচ্ছে মাঘ পূর্ণিমার সময়। এই সময় ৫ দিন ব্যাপী এক বিশাল মেলা হয় এখানে। এছাড়া সারা বছর মন্দির খোলা থাকে। তোমরা দুর্গাপুজোর সময়ও এখানে আসতে পারো। মন্দির কমিটি দ্বারা পরিচালিত গেস্ট হাউস এই মন্দির প্রাঙ্গণেই আছে। তোমরা তোমাদের মনের শান্তির জন্য এখানে একটা দিন কাটিয়ে যেতে পারো। উত্তরবঙ্গের একমাত্র সতীপীঠ বলে কথা। দারুণ আধ্যাত্মিক বোধ জাগবে, এটা বলাই বাহুল্য। আধ্যাত্মিক সাধকদের কাছে এই পবিত্র স্থানটি অত্যন্ত মহিমান্বিত। সমগ্র ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে থাকা ৫১টি অলৌকিক শক্তিপীঠের মধ্যে এটি একটি অনন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। সনাতন শাস্ত্র অনুযায়ী এখানে দেবী সতীর বামচরণ বা পা পতিত হয়েছিল। এখানে দেবী মহামায়াকে ভ্রমরী রূপে পূজা করা হয়, আর তার রক্ষক হিসেবে বিরাজ করছেন ভৈরব ঈশ্বর। তবে ত্রিশ্রোতা শুধুমাত্র বিশ্বাসের এক অভয়ারণ্য নয়, ভারতীয় সাহিত্য এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথেও এর সংযোগ অত্যন্ত গভীর। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই অঞ্চলের পরিবেশ ও মাহাত্ম্য দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি তার বিখ্যাত দেশাত্মবোধক উপন্যাসে এই অঞ্চলের পটভূমিকে অমর করে রেখেছেন। ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়া ঐতিহাসিক সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সেই বিপ্লবী চেতনার সাথে তিনি যুক্ত করেছিলেন দেবীর এই উগ্র রূপকে। এই অঞ্চলের আসল প্রাণ লুকিয়ে রয়েছে এর জীবন রেখা, তিস্তা নদীর মধ্যে। আজ আমরা একে একটি একক শক্তিশালী নদী হিসেবে জানি, কিন্তু ইতিহাস আমাদের সম্পূর্ণ অন্য এক গল্প শোনায়। প্রাচীনকালে এই নদীটির নাম ছিল ত্রিশ্রোতা, যার অর্থ তিনটি স্রোত বা ধারা বিশিষ্ট নদী। করতোয়া, আত্রাই এবং পুনর্ভবা এই তিনটি ভিন্ন নদীর ধারা মিলিত হয়ে এই প্রবাহ তৈরি হয়েছিল। কয়েক শতাব্দী ধরে এই ত্রিশ্রোতা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সরাসরি গঙ্গায় গিয়ে পতিত হতো, কিন্তু প্রকৃতির পরিকল্পনা ছিল ভিন্ন। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ঘটে যাওয়া কিছু ভয়াবহ বিপর্যয় বাংলার ভৌগোলিক মানচিত্রকে চিরতরে বদলে দেয়। ১৭৮৭ সালের একটি বিধ্বংসী ও অভূতপূর্ব বন্যা পুরো অঞ্চলকে ভাসিয়ে নিয়ে যায়। এর সাথে যোগ হয় তীব্র ভূকম্পন এবং ভূতাত্ত্বিক পরিবর্তন, যা রাতারাতি মাটির গঠন বদলে দেয়। প্রকৃতির এই তাণ্ডব প্রাচীন নদীর তলদেশকে ভেঙে চুরমার করে দেয়। ত্রিশ্রোতা নদী তার পুরনো তিনটি ধারাকে সম্পূর্ণ পরিত্যাগ করে। এটি পূর্ব দিকে এক নতুন পথ তৈরি করে অত্যন্ত হিংস্রভাবে ব্রহ্মপুত্র নদীর সাথে গিয়ে মিলিত হয়। সময়ের গর্ভে হারিয়ে যায় প্রাচীন ত্রিশ্রোতা, আর জন্ম নেয় আজকের এই প্রমত্তা বুনো তিস্তা। আজও এই ত্রিশ্রোতা শক্তিপীঠ প্রকৃতির এই বিশাল ভৌগোলিক পরিবর্তন এবং আধ্যাত্মিক বিবর্তনের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটি এমন এক পবিত্র স্থান যেখানে ক্ষণস্থায়ী পৃথিবীর পরিবর্তনশীল রূপ চিরন্তন ঈশ্বরের সাথে এসে মিলিত হয়। তোমরা এখানে এলে শ্রী হরিশ্চন্দ্র রায় মহাশয়ের গণ আন্দোলনের পটভূমিতে ত্রিশ্রোতা মহাপীঠ এই বইটি অবশ্যই কিনো। বাড়িতে এমন একটা বই থাকা দরকার। আমি খুব সৌভাগ্যবান ছিলাম ওনার সাক্ষাৎকার নিতে পেরে। তো চলো শুনে নাও ওনার মুখে এই ত্রিশ্রোতা মহাপীঠের ব্যাখ্যা। ত্রিশ্রোতা হচ্ছে মই। উত্তরবঙ্গের প্রাচীনতম নদী হচ্ছে তিস্তা। তিস্তার উৎপত্তি সিকিম তিব্বত সীমান্ত, জেমু হিমবাহ গলিত জল থেকে তিস্তার উৎপত্তি। সেখান থেকে উৎপত্তি হয়ে সিকিমের পাহাড়, দার্জিলিং জেলার পাহাড়, কালিম্পং জেলার পাহাড় কেটে কেটে
তিস্তা সমতলে নামে। হুম সমতলে নামার সময় তিস্তার 3টি স্রোতধারা হয়ে যায়। এই 3টে স্রোতধারার আমি একটু ছবি দেখাবো। এই যে হুম পাহাড় থেকে সমতলে নামার সময় হুম হুম 3টি স্রোতধারা হয়। গবেষকরা বলছেন ভুটানের উত্তরে হুম হিমালয়ের ক্রোড় হইতে তিস্তা সমতলের দিকে নামিয়ে আসিবার সময় হুম তার বিপুল জলরাশি হইতে 3টি স্রোতধারা হইয়াছিল। হ্যাঁ করতোয়া তাদের একটি। এটা বলছেন, লিখছেন ডক্টর অরুণ ভূষণ মজুমদার। হুম আচ্ছা, এরকম আরেকজন গবেষক ডক্টর চারুচন্দ্র সান্যাল, হুম উনি লিখছেন পাহাড় থেকে নেমে আসবার পথে গ্রামবাসীরা তিস্তাকে তাদের পছন্দ মতো নাম দিয়েছে, ওকে যেমন ছ্যাছু, রংনি, রং, দিস্তা, তিস্তা, সর্বশেষে নিচে এসে তিস্তা। তিসোতা ওকে এই যে চারুচন্দ্র হ্যাঁ হ্যাঁ সান্যাল। আচ্ছা, এবার আসি এই পৃষ্ঠাটাতে। এই যে 3টি স্রোতধারা হয়েছিল, হ্যাঁ করতোয়া তাদের একটি। হুম এই করতোয়া তাদের একটি। হ্যাঁ 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 আচ্ছা, ডক্টর চারুচন্দ্র সান্যাল তিস্তা করতোয়া রূপরেখা নিবন্ধে হানকাট সাহেব বর্ণিত অংশে লিখেছেন তিস্তার এক শাখা আছে, তার নাম যমুনা। হুম এই যে যমুনা নদী, এই যে উত্তর বাহিনীর স্রোত এসে আরেকটা নদীর সঙ্গে মিলে গেল। হুম 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 এই নদীটার নাম আমরা পরে আসতেছি। এই মিলিত ধারাটার নাম ঘোড়ামারা। এই যে ঘোড়ামারা, হুম ঘোড়ামারা নদী এখান থেকে 12 মাইল প্রবাহিত হয়ে আবার করতোয়ায় মিশে গেল। হুম এই যে ঘোড়ামারা, এই ঘোড়ামারা সম্পর্কে 1903 সালে প্রকাশিত চাকলা জাতের স্টেট গ্রন্থে হরেন্দ্রনারায়ণ চৌধুরী লিখেছেন, ফরমারলি দি ঘোড়ামারা ওয়াজ এ ব্রাঞ্চ অফ দ্য তিস্তা। হুম হ্যাঁ দিয়ে তাহলে এই যে এটা যদি তিস্তার শাখা হয়, হ্যাঁ তাহলে এইগুলো তিস্তার শাখা। হুম 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 তাহলে তিস্তার উৎপত্তি এখানে, হুম সমাপ্তি হচ্ছে এই জায়গাটায়। ঠিক হ্যাঁ, হ্যাঁ এই হচ্ছে প্রাচীন তিস্তা নদী। আচ্ছা, এবার এই যে এই নদীটার নাম কি? এই যে ইট ইজ ইভেন নাও কানেক্টেড উইথ দ্য ওল্ড তিস্তা নিয়ার দ্য কুচবিহার ফ্রন্টের ওয়েস্ট অফ হলদিবাড়ি থ্রু ইজ ফিডার কল পাঙ্গা। ওকে এই তিস্তা হলদিবাড়ির পশ্চিম দিক দিয়ে হুম প্রবাহিত হতো এবং এই নদীটার নাম পাঙ্গা এখানে উল্লেখ আছে। ভারতের প্রসিদ্ধ 51 পীঠের ভ্রামরী পীঠটি এই তিস্তা করতোয়ার তীরে। ওকে আচ্ছা, এই ভ্রামরী পীঠটি এই যে এখানে হ্যাঁ 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 তিসোতা তিস্তা মহাপীঠ। এই মহাপীঠের ব্যাপারে কিছু বলুন, মহাপীঠের ব্যাপারে কিছু আমরা বলুন। বিশেষ করি। এবার ওই ম্যাপটাই এখানে ব্লকেজ এবং এইখান থেকে পূর্ব বাহিনী হয়ে গেল নদী। হুম হ্যাঁ, এই যে বর্তমান যে তিস্তা, হুম। বর্তমান তিস্তা কিন্তু হলদিবাড়ির পশ্চিম দিকে নেই। ওকে বর্তমান তিস্তা হলদিবাড়ির পূর্ব দিকে চলে গেছে। জলপাইগুড়ির পশ্চিম দিকে এখন নাই, জলপাইগুড়ির পূর্ব দিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনাটা কি 1787 সালে, এই হুম 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 1787 সালে তিস্তা এক প্রলয়ঙ্করী বন্যা হয়। বন্যার সাথে সাথে ভূমিকম্প হয়। পাহাড়ি তিস্তার এই যে তার উপরে যে তিস্তার দুই দিকে খাড়া পাহাড় হুম ধস নামে, বন্যার স্রোতে ভেসে আসে। এই বর্জ্যগুলি এসে এখানে জমে থাকে। বন্যা চলাকালীন এর উপর দিয়ে স্রোত বয়। বন্যা যখন থেমে যায় তখন এই তিস্তার জল এই করতোয়া, এই যমুনায়, পাঙ্গায় আর ঢুকতে পারে না। তিস্তা ঢুলে পড়ে পূর্ব দিকে, আর কালক্রমে এটা উঁচু হয়ে যাওয়ার পরে এইখানে জন্ম হয় বৈকুণ্ঠপুর ফরেস্ট। বৈকুণ্ঠ বৈকুণ্ঠপুর ফরেস্ট, ওকে ওকে এইটা এখন বৈকুণ্ঠপুর হ্যাঁ হ্যাঁ ফরেস্ট। এই এই যে ফরেস্টটা তিস্তা ব্লক হয়ে গেল, হুম তিস্তা ঢুলে পড়লো পূর্ব দিকে। তিস্তা এখান থেকে 18-20 মাইল পূর্বে প্রবাহিত হওয়ার পরে আবার দক্ষিণ দিকে বাঁক নিল। বাঁক নিয়ে গাজলডোবা ব্যারেজ, তারপরে তিস্তা সেতু, তারপরে জয়ী সেতু। এই তিস্তার জল এখানে চলে যাচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে প্রাচীন তিস্তা বা প্রাচীন তিস্রোতা। এই যে তিস্রোতা, এই তিস্রোতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী উপন্যাসে উল্লেখ আছে। ওকে উল্লেখটা এইভাবে আছে, জ্যোৎস্না রাত
জ্যোৎস্না তেমন মধুর নয়, তিস্রোতা নদী কুলু কুলু বহিতেছে। এবং উত্তরবঙ্গের যে সন্ন্যাসী বিদ্রোহের নেত্রী দেবী চৌধুরানী এবং নেতা ভবানী পাঠক, হুম। তাদের এইটাই ছিল তাদের মুক্তাঞ্চল। এই নদী পথে ওকে। নদীতেই বাস করতেন এবং যোদ্ধার জমিদারদের বাড়ি লুট করতেন, ডাকাতি করতেন, হুম। হাজার হাজার গরিব মানুষকে সেবা করতেন। ফকির বিদ্রোহের নেতা নজরুল শাহ, তাদেরও এটাই ছিল মুক্তাঞ্চল। ওকে। এইখানেই প্রতিষ্ঠিত হয় তিস্রোতা মহাপীঠ। এই হচ্ছে তিস্রোতার বক্তব্য। বাহ। আচ্ছা, এবার এই তিস্রোতা মহাপীঠের যেটা মূল বিষয়, হুম। সেটা হচ্ছে তিস্রোতা মহাপীঠ। এই নামকরণটা তো আমরা করি নাই, হুম। বিভিন্ন শাস্ত্র পুরাণ গ্রন্থতন্ত্রে হুম। এই তিস্রোতা মহাপীঠের নাম আছে। হ্যাঁ। এই তিস্রোতা মহাপীঠের যে বৈশিষ্ট্যে বলা আছে, বৈশিষ্ট্য বলতে যেমন আমরা মানুষ, হ্যাঁ। মানুষের দুটো হাত দুটো পা প্রধান বৈশিষ্ট্য, হুম। সেরকম তিস্রোতা মহাপীঠেরও বৈশিষ্ট্য আছে। হ্যাঁ। এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা তৈরি করে দেই তাহলে তো মান্যতা পাবে না। না না। এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে গেছে কে? শাস্ত্র পুরাণ তন্ত্র গ্রন্থ কাব্য। হুম। তার মধ্যে আমাদের কাছে যেটা হাতে আছে সেটা হচ্ছে প্রান্তশ্রী তন্ত্র। প্রান্তশ্রী তন্ত্রে বলছে তিস্রোতায়াং বামপদ রামরি ভৈরবেশ্বর। বৃহৎ শিব মহাপুরাণে বলছে তিস্রোতায় বামপদ ভূপতিত হয় ভৈরব ঈশ্বর দেবী ভ্রামরী ঈশ্বর। অন্নদা মঙ্গল কাব্যে বলছে তিরতায় পরে বামপদ মনোহর অমরী দেবতা তাহে ভৈরব অমর। এই যে তিনটা সূত্র আমাদের কাছে আছে, এই তিনটা সূত্র অনুযায়ী তিস্রোতা মহাপীঠের বৈশিষ্ট্য দাঁড়ায় চারটি। এক নম্বর হচ্ছে অবস্থান কোথায়? তিস্রোতায়। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে শক্তিপীঠের যেটা প্রধান বৈশিষ্ট্য সতী অঙ্গ। সতী অঙ্গ এখানে কি? বামপদ। যেখানে শক্তিপীঠ বা সতীপীঠ সেখানে হুম। শিব থাকবে। শিব মানে ভৈরব। হুম। ভৈরবের বহু নাম, তার মধ্যে কোন নামে এখানে অবস্থান করবেন? এখানে একটি ভৈরব অবস্থান করতেছেন ঈশ্বর নামে, এবং এখানে দেবী কোন নামে অবস্থান করতেছেন? দেবী অবস্থান করতেছেন ভ্রামরী নামে। তো এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আলোচনা হলো, সেটা হচ্ছে তিস্রোতা সম্পর্কে। এই তিস্রোতার এই যে চিত্র, এই তথ্য দেওয়া হলো। হুম। এবার আসি সতী অঙ্গ। সতী অঙ্গর ব্যাপারে শাস্ত্র যেটা বলছে চক্রেণ বিষ্ণুনা চেন্না দেব্যাবস্তুতে নিপেতু ধর্মে বিপ্রশাসা পুণ্যতরা খিতি কচ্চিৎ পদৌ কচ্চিৎ জিঙ্ঘে কচ্চিৎ জিহ্বা কচ্চিৎ মুখম কচ্চিৎ স্তনু কচ্চিৎ বক্ষ কচ্চিৎ বাহু কচ্চিৎ করৌ কচ্চিৎ পার্শ্বে কচ্চিৎ জনি পাপত শিবমস্তকাৎ যত্তত সতী দেহ ভাগা পেতু সুদর্শনা। আরেকটা আছে তে তে দশা ধরা ভাগা মহাভাগা কিলা ভবন। এটার বঙ্গানুবাদ হচ্ছে সতী দেহত্যাগ করবার পর উন্মত্ত শিব সতীকে স্কন্ধে তুলে নিলেন। স্কন্ধে তুলে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য। এই সৃষ্টি বিশ্ব সংসার যাতে ধ্বংস না হয় তার জন্য বিষ্ণু সুদর্শন চক্র হস্তে শিবের মানে মহাদেবের পিছনে পিছনে ঘুরতে লাগলেন। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহগুলি খণ্ড বিখণ্ডিত করলেন। এই খণ্ড বিখণ্ডগুলি যেখানে যেখানে ভূপতিত হলো সেখানে সেখানে গড়ে উঠল একটি শক্তিপীঠ, এবং যে সতী অঙ্গগুলি যেখানে ভূপতিত হলো লোকানুগ্রহ হেতু সেটি পাষাণে পরিণত হলো। যে অঙ্গ যেখানে ভূপতিত হলো পাষাণটি সেই অঙ্গের রূপ ধারণ করল। তিস্রোতায়াং বামপদ। তিস্রোতায় বামপদ, হ্যাঁ, এই যে সতী অঙ্গ বামপদ প্রাকৃতিক শিলা। অঙ্গুলিবিহীন মন্দিরে সুরক্ষিত। অঙ্গুলিবিহীন সতী অঙ্গ বামপদ। অঙ্গুলিগুলি অন্যত্র করছে পঞ্চ বাম পদাঙ্গুলি বিরাটে পতন। এখান থেকে 12 মাইল দক্ষিণে অধুনা বাংলাদেশে ওখানে একটা পীঠ আছে, ওইখানে পড়ছে আঙুলগুলি, বাম পায়ের আঙুলগুলি। বোধেশ্বরী মন্দির নামে বিখ্যাত। আচ্ছা, তো সতী অঙ্গ বামপদ এটা হয়ে গেল। এইবার আমাদের লাগবে দেবী ভ্রামরী।
এই সেই দেবী ভ্রামরী। ভ্রামরী রূপবর্ণনায় বলা হয়েছে প্রাদুরাশি জগৎ মাতা জগৎ মঙ্গলকারিণী, কোটি সূর্য প্রতীকাশা, কোটি স্কন্দর্প সুন্দরা, চিত্রানুলেপনা দেবী, চিত্রবাস যুগন্বিতা, বরা ভয় করা, বর যোগ অভয়, হুম সন্ধি করলে বরা ভয়, বরা বর ভয়। মানে হাত, হুম বরা ভয় করা, শান্তা করুণামৃত সাগরা, নানা ভ্রমণ সংযুক্ত পুষ্পমালা বিরাজিত। এটার বঙ্গানুবাদে বলা হয়েছে তিনি কোটি সূর্যের ন্যায় দীপ্তিমতী, কোটি কন্দর্পের ন্যায় সুন্দরী, এক হস্তে বর অন্য হস্তে অভয়দানী বিরাজিতা, দয়া সুধার সাগর স্বরূপা, শান্ত প্রকৃতি, অপরূপ সুন্দরী, বিচিত্র অলঙ্কার পরিহিতা। এই অঙ্কগুলো দেখেছো? হুম বিচিত্র অলঙ্কার পরিহিতা, গলায় পুষ্পযুক্ত ভ্রমর মালা, এই যে মালাটা হুম বিরাজ। এই হচ্ছেন দেবী ভ্রামরী। ভৈরব ঈশ্বর আমাদের ওই যে গাছতলা আছে, হুম ওই গাছতলাটা একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, ওইখানে আমাদের ভৈরব ঈশ্বর একটা প্রাকৃতিক শিলা ওখানে আছে, ঘনভাবে ঘনভগ্ন ঘন। এই পীঠ রক্ষক, এই পীঠের শক্তিপীঠের রক্ষক ওই ভৈরব ঈশ্বর। ওইখানে দুইটা কাণ্ড, গাছের কাণ্ড হুম উপরে উঠে একটা হয়ে গেছে, বিচিত্র পাতা, ওখানে ছোট ছোট ফল হয়। হুম এটাই আদি গাছ না? হ্যাঁ, আদি গাছ, বহু প্রাচীন গাছ। এই হচ্ছে মোটামুটি 4টা বৈশিষ্ট্যের। ওকে, বাহ, খুব ভালো বললেন, মানে এত সুন্দর লাগলো। আমার তো বেশ ধার্মিক বোধ আছেই, সেটা জাগৃত হলো আরো। আপনারা এখানে কৃষ্ণনগর বলেন না? আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। আর এই রকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।